নমস্কার, শুভ সন্ধ্যা। পথে প্রবাসে বইতে অন্নদাশঙ্কর রায় বলছেন, যুদ্ধ একটা উপলক্ষ্য মাত্র, আসল লক্ষ্য হচ্ছে ক্ষমতার পরীক্ষা। আর কয়েক মাস পরেই দেশ জোড়া এক যুদ্ধ শুরু হবে, রাজনীতির যুদ্ধ, ভোটের যুদ্ধ। সেই ক্ষমতার পরীক্ষায় কে এগিয়ে কে পিছিয়ে, আজ তারই একটা আভাস দিতে আপনাদের সামনে হাজির করব এবিপি আনন্দ সি ভোটার যৌথ জনমত সমীক্ষা। এই মুহূর্তে ভোট হলে লোকসভার ছবিটা ঠিক কি দাঁড়াবে, কি হতে পারে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, এই তিন রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের ফল। নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী, জনপ্রিয়তার নিরিখে কে এগিয়ে, কতটা এগিয়ে। দফায় দফায় দেশ জুড়ে পরীক্ষা চালিয়ে সেটা বোঝার চেষ্টা করেছি আমরা। কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, সমীক্ষার মাধ্যমে জনমতের একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। এর পাশাপাশি এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো আজকের দিনের সব থেকে বড় খবর। তিন রাজ্যে ভোটের আগে অবশেষে তেলের ক্ষততে মলম দেওয়ার চেষ্টা কেন্দ্রে। 2.5 টাকা দাম কমলো পেট্রোল আর ডিজেলের। রাজ্যগুলোকেও 2.5 টাকা করে ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন অন্তত 10 টাকা দাম কমানো উচিত কেন্দ্রে। এ নিয়েও আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই সবার আগে আপনাদের দেখাবো গোটা দেশের যে ছবিটা দেখার অপেক্ষা করছেন আপনারা। এই মুহূর্তে ভারতবর্ষে লোকসভা ভোট হলে ঠিক কি হতে পারে রাজনীতির ছবিটা, আসুন দেখে নিই। তিন রাজ্যের বিধানসভা ভোটকে অনেকেই বলছেন লোকসভার মহড়া, কারণ বছরের শেষ বিধানসভা ভোট, আর বছর ঘুরলেই লোকসভার দামামা বেজে যাবে। কিন্তু এখনই যদি লোকসভা ভোট হয় তাহলে কি রকম হতে পারে লোকসভার ছবিটা? এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় তার আঁচ পাওয়ার চেষ্টা করেছি আমরা। সমীক্ষায় ইঙ্গিত, এখনই ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 276টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার 272-এর চেয়ে মাত্র 4টি আসন বেশি। 2014 লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল 341টি, অর্থাৎ এখনই ভোট হলে তাদের 65টি আসন কমতে পারে। সমীক্ষা অনুযায়ী এখনই ভোট হলে বিজেপি একা পেতে পারে 248টি আসন, কিন্তু 2014 লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বাধীন বিজেপি একাই 282টি আসন পেয়েছিল। অর্থাৎ 2014-য় মোদীর বিজেপি একার দমে সরকার গড়তে সক্ষম হলেও এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে তারা। উল্টো দিকে এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় ইঙ্গিত, এখনই লোকসভা নির্বাচন হলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে 112টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার 272-এর ধারে কাছে নয়। 2014 লোকসভা নির্বাচনে ইউপিএ পেয়েছিল 60টি আসন, অর্থাৎ এখনই ভোট হলে তাদের আসন প্রায় দ্বিগুণ হতে পারে, 52টি আসন বাড়তে পারে ইউপিএর। সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা ভোট হলে কংগ্রেস একা পেতে পারে 80টি আসন। 2014 লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 44টি আসন, অর্থাৎ 2014-র তুলনায় রাহুলের দল দ্বিগুণ আসন পেলেও সরকার গড়া তো দূরের কথা, 100ও পেরোনো কঠিন তাদের পক্ষে। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় ইঙ্গিত, এখনই লোকসভা নির্বাচন হলে অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 155টি আসন। 2014-য় তারা 142টি আসন পেয়েছিল, অর্থাৎ সমীক্ষার নির্যাস হলো এখনই লোকসভা নির্বাচন হলে মোদী নেতৃত্বাধীন এনডিএ 276টি আসন পেতে পারে, 38% ভোট পেতে পারে। অন্যদিকে রাহুলের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে 112টি আসন, 25% ভোট। অন্যান্যের ঝুলিতে যেতে পারে 155টি আসন, তারা 36% ভোট পেতে পারে। 543টি লোকসভা কেন্দ্রের 65,407 জন ভোটারের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। এবিপি আনন্দ। প্রণববাবু, সমীক্ষা ধ্রুব সত্য নয় এটা বলার অপেক্ষা রাখে না। সম্পূর্ণ ভুল হয়েছে বহুবার, আবার একবার হুবহু মিলে গেছে এমনটাও হয়েছে। এখনো নির্বাচনের অন্তত 6 মাস বাকি আছে, গঙ্গা যমুনা দিয়ে কয়েক কোটি গ্যালন জল বয়ে যাবে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ আপনারা জিতছেন, 4.5 বছরের রাচ্ছে দিন কিন্তু অ্যাবসলিউট মেজরিটি দিতে পারছে না। প্রথমে একটা কথা বলি যে আজকে মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিরোধী নেতারা যেটা বলছেন, একটা সুপার ইমার্জেন্সি চলছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, এই মতামতদের এটা একটা ইঙ্গিত দেয় যে সেরকম পরিস্থিতি দেশে নেই। সমীক্ষার উত্তর তারা দিচ্ছেন এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বা একটা মত প্রকাশ তারা করছেন। সমীক্ষায় মতামত না দিতে পারলে আর গণতন্ত্র থেকে লাভ কি? বিরোধী নেতারা বলছেন, আমি বলছি না। আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে কথা বললেই নাকি গুলি করা হচ্ছে। তো যারা সমীক্ষার উত্তর দিচ্ছেন, ভোট কাকে দিচ্ছেন এই মতামত তো প্রকাশ করছেন, তাহলে মমতা ব্যানার্জি এই যে বক্তব্য যে কথা বললেই গুলি করা হচ্ছে, আমি একেবারে ফিগারে আসছি যে এখন ভোট হলে, এই মুহূর্তে ভোট হলে 65টি আসন কমতে পারে। আপনি জানেন 14 এনডিএ 341টি। এবার সেকেন্ড পার্টে আসছি যে গত 4 বছরে যতগুলো বড় নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের সমীক্ষা এবং ফলাফল, তার যে 3টে স্টেপ থাকে, 2 মাস আগে সমীক্ষা, 1 মাস আগে সমীক্ষা, রেজাল্ট সব সময় হয়। এবং আপনি দেখুন গুজরাট বলুন, কর্ণাটক বলুন, ইউপি বলুন, সমীক্ষার ফল পাল্টায় বলেই দেখবেন আমরা ধরুন 2017 থেকে বিভিন্ন দফায় করছি। একটা কমন ট্রেন্ড যেটা দেখা গেছে
কিন্তু এই ফিগার বলছে যে ম্যাজিক ফিগারের থেকে সামান্য বেশি, 72 ম্যাজিক ফিগার, আপনারা 276। ঠিক, একটা কমন ফ্যাক্টর যেটা দেখা গেছে 3 মাস আগের সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিজেপি অনেক জায়গায় হারছে বা খুব কম মার্জিনে জিতছে। 1 মাস আগে দেখা যাচ্ছে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। রেজাল্ট যখন বেরোচ্ছে, আপনি ত্রিপুরা বলুন, আপনি কর্ণাটক বলুন, আপনি ইউপি বলুন, দেখা যাচ্ছে যে সমীক্ষার থেকে অনেক বেশি ভোটে বিজেপি জিতেছে। তো এবারও সেই একই রকম অবস্থা, একদম বিহারে হয়নি। না বিহারের বিষয়টা আলাদা ছিল, পাঞ্জাবে হয়নি। কিন্তু মোটামুটি ট্রেন্ড এটাই যে 3 মাস আগের সমীক্ষার থেকে রেজাল্ট অনেক বেশি ফারাক নেই। আমি বলে রাখছি আজকে যে বিজেপি এককভাবে 300 বেশি সিট পাবে এবং এনডিএ 350 ক্রস করবে। মত প্রকাশ স্বাধীনতা নেই। বিজেপির বিরুদ্ধে বললে দেশ বিরোধী, সংঘের বিরুদ্ধে বললে পাকিস্তান সমর্থক, আর যদি এদের দুজনের বিরুদ্ধে বলা হয় তাহলে তো সমীক্ষার সমর্থক। আমি এই বিতর্ক আরো আগে নিয়ে যাই। সেটা হচ্ছে রাজনীতিতে আপনারা জানেন ইফস অ্যান্ড বাটসের একটা বড় জায়গা আছে। রাজনীতির সম্ভাবনার শিল্প, অর্থাৎ কি হলে কি হতো, আর কি হয়নি বলে কি হলো না, কি হতে পারতো কিন্তু হলো না, এই নানা প্রশ্ন আসে। যেহেতু এখনো ভোটের প্রায় 6 মাস বাকি, আমরা সেই নানা সম্ভাবনাগুলো খতিয়ে দেখেছি। অর্থাৎ ধরুন মায়ের খেলা যদি শুরু না হতো, যদি কংগ্রেসের সঙ্গে তিনি থাকতেন, তাহলে কি হতো? এই যে এখন বলছেন যে লোকসভায় কংগ্রেসের সঙ্গে থাকলেও 3 রাজ্যে থাকবেন না, তাহলে কি হতে পারে? এই ধরনের নানা প্রশ্ন যেটা সমস্ত ভারতবাসীর মনে, সমস্ত রাজনীতি সচেতন মানুষের মনে ওঠে, সেই প্রশ্নগুলো সমীক্ষার মাধ্যমে আমরা একটা উত্তর খোঁজার চেষ্টা করেছি। আসুন সম্ভাবনার শিল্প রাজনীতির সেই ইফস অ্যান্ড বাটসগুলো দ্রুত একবার দেখি। এখনই লোকসভা ভোট হলে ফল কি হতে পারে, এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় আজ পাওয়ার চেষ্টা করেছি আমরা। সমীক্ষায় একটা ইঙ্গিত স্পষ্ট, 2014-র তুলনায় মোদী নেতৃত্বাধীন জোটের ফল খারাপ হওয়ার ইঙ্গিত হলেও সরকার গড়ার রেসে কংগ্রেসের চেয়ে তারা ঢের এগিয়ে। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু হয় না, তাই লোকসভা ভোটের আগে কে কোন দিকে যাবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষায় এরকম কিছু সম্ভাবনার উপর আলোকপাত করার চেষ্টা করেছি আমরা। যেমন রাজনৈতিক সমীকরণ কি হলে 2019-এ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জোটের ফল ভালো হলেও হতে পারে। যদি অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু টিডিপির সঙ্গে কংগ্রেসের জোট হয়, যদি অসমে কংগ্রেস এবং এআইডিইউএফ জোট বাঁধে, যদি বিহারে কংগ্রেস আরজেডি জোটের সঙ্গে বর্তমান এনডিএতে থাকা এলজেপি এবং আরএলএসপি হাত মেলায়, যদি ঝাড়খণ্ডে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে ঝাড়খণ্ড বিকাশ মোর্চাও জোট বাঁধে, যদি কর্ণাটকে কুমারস্বামীর জেডিএস এর সঙ্গে কংগ্রেসের জোট হয়, যদি মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি জোট হয় এবং শিবসেনা আলাদা পথে হাঁটে, যদি উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে মায়াবতী ও অখিলেশের জোট হয় এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলায় কংগ্রেস, তাহলে বিজেপিকে কড়া টক্কর দিতে পারে তারা। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, ওপরের এইসব সমীকরণ মিলে গেলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 244টি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 228টি এবং অন্যান্য দল 71টি আসন পেতে পারে। তবে সব রাজনৈতিক সমীকরণ কংগ্রেসের পক্ষেই যাবে এমনটা তো আর জোর গলায় কেউ বলতে পারে না, কারণ বিজেপিও মরিয়া চেষ্টা করবে রাজনৈতিক সমীকরণকে তাদের অনুকূলে করার। যদি জোট ধর্ম মেনে মহারাষ্ট্রে শিবসেনা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, যদি উত্তরপ্রদেশে মায়াবতী একা লড়ার সিদ্ধান্ত নেন এবং যদি তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাওয়ের টিআরএস বিজেপির সঙ্গে জোট বাঁধে, তাহলে কিন্তু মোদির হাসি আরো চওড়া হওয়ার ইঙ্গিত। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এইসব সমীকরণ মিলে গেলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 331টি আসন পেতে পারে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএকে মাত্র 100টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে, অন্যান্যের ঝুলিতে যেতে পারে 112টি আসন। মায়াবতী ইতিমধ্যে সোনিয়া রাহুলকে ভালো বলেও দিগ্বিজয় সিংহকে দুষে মধ্যপ্রদেশ রাজস্থানের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধার ঘোষণা করেছেন। ছত্তিশগড়েও মায়াবতী কংগ্রেসের সঙ্গে জোট করেননি। श्री राहुल गांधी व संरक्षक श्रीमती सोनिया गांधी जी दिल से चाहते हैं कांग्रेस और बीएसपी का गठबंधन होना चाहिए। श्री दिग्विजय सिंह जैसे अनेकों और कुछ ऐसे निजी स्वार्थी नेता हैं जो केंद्र में बीजेपी की सरकार की सीबीआई व ईडी आदि की जांच एजेंसियों के डर से घबराकर किसी भी कीमत पर कांग्रेस व बीएसपी का चुनावी समझौता नहीं होने देना चाहते हैं। কংগ্রেস দাবি করছে মায়াবতীকে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলো দিয়ে ভয় দেখাচ্ছে, তাই তিনি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছেন না। মায়াবতী এই অভিযোগ অস্বীকার করলেও যদি শেষ পর্যন্ত দেখা যায় 80টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে মায়াবতী একাই লড়ার সিদ্ধান্ত নিলেন,
তাহলে কিন্তু বিজেপির হাসি চওড়া হওয়ারই জোরালো সম্ভাবনা বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, পজিটিভ উদাহরণ হলে বলা যায় গাছে না উঠতেই এক কাঁদি, কিন্তু এটা তো বলা যায় খেলা শুরু হওয়ার আগেই একটা বড় ধাক্কা। মায়াবতী তিনি ভারত বন্ধের দিনই একটা ইঙ্গিত পাওয়া গেছিল, সমস্ত বিরোধীরা রাস্তায় নামলো, মায়াবতী উধাও। কিন্তু তারপরে দেখা গেল আজকে বোঝা যাচ্ছে মায়ের খেলা শুরু হয়ে গেছে। 3 রাজ্যে আলাদা, লোকসভায় কংগ্রেসের সঙ্গে লড়বেন মায়াবতী। এটা আপনি বিশ্বাস করেন? দেখুন, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত আপনি সমীক্ষা করুন, সমীক্ষার ফল অনেক সময় ঠিক হয়, অনেক সময় ঠিক হয় না। ঠিক। ভারতবর্ষের আজকের যে অবস্থা, ভোটাররা, আপনারাও যদি গিয়ে কারুর ভোটারের কাছ থেকে জানতে চান যে কেমন আছেন, কি ব্যাপার, কাকে ভোট দিচ্ছেন, এখানেও কিন্তু আমি এইটা একেবারে উড়িয়ে দিচ্ছি না, ভয়ের বাতাবরণ আছে। তারা ভাবছে কোথা থেকে কোথায় চলে যাবে, কেমনভাবে কি নেব। আগামী দিনে অনেক পরিবর্তনের বিষয় কিন্তু ভারতবর্ষে আসছে। কারণ গ্যাস সিলিন্ডারের দাম কিংবা পেট্রোল ডিজেলের দাম, সেখানে 2.5 টাকা ভর্তুকি, মানে 2.5 টাকা আমি দামের কথা আসবো, কিন্তু আমি বলছি আমরা যেটা দেখাচ্ছি যে কি হলে কংগ্রেস এগোতে পারে। ইউপিএ 244টা পাচ্ছে, এনডিএ 228টা পাচ্ছে। কি হলে আপনি ইপস এন্ড বার্ডস গুলো দেখুন, চন্দ্রবাবু নাইডুর টিডিপির সঙ্গে জোট, অসমে, এইগুলো সবগুলো পসিবল। আপনাকে আজ বলছি আমি 8টা ক্লজ ইনক্লুডিং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমি আপনাকে আজ একটা কথা বলি। আমরা প্রথমেই 3টে রাজ্যের যে বিধানসভা নির্বাচন, আরো 2টো রাজ্যের নির্বাচন, সেটাই আমরা গুরুত্ব দিই। আর লোকসভার ভোট যদি এখনই হয়, এই শব্দটি আছে, সেখানেই তো মায়াবতীর কেস। আমি আজ বলছি লোকসভার ভোট কাল বাদে পরশুদিন হচ্ছে না, এখনো সময় আছে। এবং ভারতবর্ষের মানুষ, ইনক্লুডিং বিজনেস কমিউনিটি, সে ছোট থেকে বড়, আপনার কাছে বলছি সার্ভিস কমিউনিটি এবং খেটে খাওয়া মানুষ, যারা জবলেস মানে চলে গিয়েছে, সমস্ত শ্রেণীর মানুষ, তারা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের ওপরে ওষ্ঠাগত প্রাণ হয়ে গেছে। তারা ঠিক সময়ে তাদের রায় দেবে। এর আগে নির্বাচনগুলো মোদী প্রচারে নামার পর শুধু সমীক্ষার রেজাল্টে 2-3% পজিটিভ হয়নি, রেজাল্টে দেখা যাচ্ছে মোদী প্রচারে নামার আগে এবং পরে বিপুল তফাৎ হয়ে যাচ্ছে। আপনাকে যা যা ঘটেছে আর আগামী দিনে যা যা ঘটবে, আপনি কি ভাবেন মানুষ যারা ভোট দেয় তারা কিছুটা ইনফ্লুয়েন্সড হয় ঠিকই, কিন্তু একেবারে তারা বুদ্ধু। 2014 সালে যে যে প্রতিশ্রুতিগুলো মানুষকে দেওয়া হয়েছিল, আজকে এসে তাদের রান্নাঘরে যখন টান পড়ছে, তারা কার সঙ্গে লড়াই করতে যাবে? আজকে এই জায়গায় আমি মনে করি যে 3টে রাজ্যের নির্বাচন, রাহুল গান্ধী সেটাকে দেখছেন। তারপরে আমি শেষ করিনি, জনতা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই জনতাকে এত বুদ্ধু ভাবার কোনো কারণ নেই। আমি শুভঙ্করদার সাথে একমত যে ভারতবর্ষের মানুষ বুদ্ধু নয়। ভারতবর্ষের মানুষ 2004 থেকে 2014 দেখেছে, ইউপিএ 1, ইউপিএ 2 দেখেছে। তখন মুদ্রাস্ফীতির হার ছিল 8.5%, গত 4.5 বছরে 4.5%-এর নিচে আছে। তখন ছিল 8.5% মোটামুটি। দেখুন, আমি আর একটা কথা বলি, সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি বুঝবে না, গ্যাস সিলিন্ডারের দাম বুঝবে, সাধারণ মানুষ চালের দাম বুঝবে, এসব সাধারণ মানুষ চালের দাম বুঝবে। পকেটে টাকা পড়লে রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়। 30 টাকা কেজি ছিল, এখন ছিল 70 টাকা কেজি। আজকে বলুন কোন জায়গায়? ভর্তুকি সিলিন্ডার 950 টাকা ছিল, এখন সেটা 900 টাকা। পকেটে টান পড়লে রাজনীতির অনেক সমীকরণ পাল্টে যায়। সরাসরি যুযুধান দুই পক্ষ। যদিও আবার বলছি, এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে দ্বিমুখী লড়াই নয়, একেবারে একটা জোট, একটা বিরোধী জোট তৈরি হচ্ছে। জোট দুপক্ষে, এনডিএর দিকে, ইউপিএর দিকে। কিন্তু নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী, এই দ্বৈরথ যদি আমরা এইভাবে দেখি, আমরা 2016 থেকে আপনাদের স্মরণে থাকবে বারবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করেছি, জনপ্রিয়তার নিরিখে গোটা দেশে কে কোথায় দাঁড়িয়ে। দেখুন এই সাম্প্রতিক সমীক্ষা কি বলছে। 3 রাজ্যের বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এবিপি আনন্দ সি ভোটারের করা যৌথ সমীক্ষা অনুযায়ী ভোট শতাংশের নিরিখে বিজেপির হাতে থাকা 3 রাজ্যেই বিজেপিকে টেক্কা দিতে পারে কংগ্রেস। অর্থাৎ ফল সত্যিই এমনটা হলে লোকসভা ভোটের আগে অক্সিজেন পেতে পারে কংগ্রেস। কিন্তু উল্টো দিকে সমীক্ষায় আর একটা জিনিসও উঠে আসছে, তা হলো 3 রাজ্যের লড়াইয়ে কংগ্রেস বিজেপিকে টেক্কা দিতে পারলেও যখনই প্রশ্ন উঠছে মোদী বনাম রাহুলের কিংবা লোকসভা ভোটের ফলাফলের, তখন কিন্তু কংগ্রেস পিছিয়ে পড়ছে এবং বিজেপি তথা মোদী অনেকটাই এগিয়ে যাচ্ছেন। প্রশ্ন ছিল মোদী এবং রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী পদে পছন্দ কাকে। 2017 সালে এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী পদে 69% পছন্দ নরেন্দ্র মোদী। 2018 জানুয়ারিতে করা সমীক্ষায় মোদীর জনপ্রিয়তা সামান্য কমে দাঁড়ায় 66%।
8 মাসের মাথায় 2018 সেপ্টেম্বর মাসে মোদির জনপ্রিয়তা আরও কমে দাঁড়ায় 60%। উল্টো দিকে 2017 সালে এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী পদে মাত্র 26%-এর পছন্দ রাহুল গান্ধী। 2018 জানুয়ারিতে করা সমীক্ষায় রাহুলের জনপ্রিয়তা সামান্য বেড়ে দাঁড়ায় 28%। 8 মাসের মাথায় 2018 সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী পদে রাহুলের জনপ্রিয়তা আরও একটু বেড়ে দাঁড়ায় 34%। অর্থাৎ সমীক্ষা থেকে একটা ইঙ্গিত স্পষ্ট, প্রধানমন্ত্রীত্বে দৌড়ে মোদি রাহুলের চেয়ে এখনও ঢের এগিয়ে, কিন্তু তার জনপ্রিয়তা ক্রমেই কমছে। উল্টো দিকে রেসে রাহুল এখনও অনেক পিছিয়ে থাকলেও দিন যত এগোচ্ছে তার গুণমুগ্ধের সংখ্যা একটু একটু করে বাড়ছে। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, এটা অর্ধেক খালি আর অর্ধেক ভর্তি গ্লাসের মতো, আপনি যেভাবে দেখবেন। একদিকে নরেন্দ্র মোদীর থেকে রাহুল গান্ধী এই মুহূর্তেও জনপ্রিয়তার নিরিখে অনেকটা পিছিয়ে, আবার একটা গ্রোথও আছে। ঠাট্টা করে কেউ বলতে পারেন যে দেখো আমি বাড়ছি মামি। 17 সমীক্ষা আর প্রধানমন্ত্রী পদে এখন রাহুল গান্ধীর একদিকে নরেন্দ্র মোদীর যেরকম 69% থেকে 60% কমেছে, রাহুল গান্ধীর 26 থেকে 34% বেড়েছে। কিভাবে দেখবেন? দেখুন, আমি কয়েকটা জিনিস আমাদের সতর্কতা বার্তা কিন্তু খুব কষ্ট করে দেওয়া উচিত। সেটা হলো যে নির্বাচনটা এখনো যেটা বাকি আছে সেটা অনেকটা সময়, রাজনীতিতে অনেকটা পথ, কিন্তু সেটা প্রচারের আগে, শুরু হওয়ার আগে এবং পরে, মানে আমি আপনাকে খুব পরিষ্কার করি, আপনি যেটা দেখালেনও যে অপোজিশন ইন্ডেক্স অফ ইউনিটিটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, যেটার উপরে ফলাফল অনেকটা নির্ভর করে। স্প্লিট দলের মধ্যে দলের বাইরে কিভাবে থাকবে জানি না, ইস্যু কোনটা ফাইনালি ডিটারমাইনিং ইস্যু হয়ে উঠে আসবে আমরা জানি না। গতবার যেমন দুর্নীতি উঠে এসেছিল, সুইং ফ্যাক্টরটা কোথায় কিভাবে কাজ করবে সেটা আমাদের অজানা। মানে একজন সেফোলজিস্ট হিসেবে বলছি, ক্যান্ডিডেট ওরিয়েন্টেশন, ক্যান্ডিডেট ওয়েট ক্যারি করে নির্বাচনের ফলাফলকে, এবং শেষ পর্যন্ত ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু বাদ দিয়েই আমরা এই কথাগুলো বলছি। যেটা খুব স্পষ্ট করে আপনাকে বলতে চাই সেটা হলো যে দেখুন, আপনি যদি লক্ষ্য করে দেখেন গুজরাট নির্বাচন থেকে কিন্তু একটা ইউ টার্ন কিন্তু রাহুল গান্ধীর সপক্ষে আসছিল। গুজরাট নির্বাচন প্রথম, যেখানে রাহুল গান্ধী প্রশ্ন ছুটছিল, নরেন্দ্র মোদীকে উত্তর দিতে বাধ্য করাচ্ছিল। কর্ণাটক নির্বাচনেও তা হলো, এবং কর্ণাটকে তো সরকার গঠনও করলো মানে কংগ্রেস শেষ পর্যন্ত দেবেগৌড়াকে ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে। এইবার মানে আপনি যদি লাস্ট ধারাবাহিকভাবে আপনি লক্ষ্য করেন তাহলে আপনি রাফাল ইস্যুতে দেখবেন যে ধারাবাহিকভাবে কিন্তু প্রশ্ন তুলছে, প্রশ্ন মানে যদি কনস্ট্যান্ট তুলছে, কখনো অর্থমন্ত্রী অরুণ জেটলি বাধ্য হচ্ছেন উত্তর দিতে, তো কখনো একেবারে প্রথম সারির রবিশঙ্কর থেকে শুরু করে একাধিক নেতা ঝাঁপিয়ে পড়ছেন রাহুলের উত্তর দিতে। ফলে রাহুল কিন্তু দেশের রাজনীতিতে যেমন একটা প্রান্তিক অবস্থায় দীর্ঘ সময় ছিল, এখন কিন্তু কেন্দ্রীয় জায়গাতে ইগনোর করতে পারছেন, আপনি ইগনোর করতে পারছেন। আগে সম্বিত পাত্র উত্তর দিত, এখন কেন্দ্রীয় মন্ত্রীদের একাধিক মন্ত্রী, মানে একটা রাহুলের একটা টুইটকে বা একটা বক্তব্যকে কিন্তু একাধিক মন্ত্রী দিয়ে উত্তর দিতে হচ্ছে। ফলে ফোকাস, রাজনীতিতে ফোকাসে থাকাটা কিন্তু বিরাট, নরেন্দ্র মোদি দিচ্ছেন তো। মানে আমি আপনাকে বলছি ফোকাসে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে তার ছিল। আবার একইভাবে খুব স্পষ্ট করে বলতে চাই যে বিজেপিতে যদি এখনো কারো ইউএসপি থাকে সেটা কিন্তু নরেন্দ্র মোদীরই আছে। মানে গেম চেঞ্জার যদি বলা হয় তাহলে নরেন্দ্র মোদীকে বলবো। যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলতে পেরেছিলেন 2016-তে যে আমাকে 294টা মানে ইয়েতে নির্বাচন ক্ষেত্রেই আমি প্রার্থী, আমাকে ভোট দিন। মানে নরেন্দ্র মোদী এই তাসটা যদি খেলে মানে 2019-এ আমি প্রার্থী, কিন্তু উনি বলেছিলেন চৌরাস্তায় ফেলে আমাকে। আমি খুব স্পষ্ট করে কয়েকটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হলো যে দেখুন, একটা কিন্তু গতবার যেমন একটা ইউনিফর্ম প্যাটার্ন আপনি পেয়েছিলেন যে ইউপিএ সরকারের বিরুদ্ধে একটা মানুষের প্রবণতা ভোট দেওয়ার, বা নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে একটা মানে যেটাকে প্রায় ন্যাশনাল ইলেকশনে পরিণত করেছিল, বা আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন, এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু কম। আপনাকে এখানে শুধু যোগ করব যে এই ফিগার আমি ধীরে ধীরে দর্শকদের সামনে রাখবো, এই রকমও পাচ্ছি যে রাজ্যের ক্ষেত্রে আমি এক দলকে ভোট দিচ্ছি, লোকসভার ক্ষেত্রে ঠিক বিপরীত দলকে ভোট দিচ্ছি। ফলে রুরাল আরবান ডিকোটমি হওয়ার সম্ভাবনা প্রবল। একইভাবে আমি বলবো যে এই প্রথম হয়তো মানে 14-তে মাইনরিটি ভোটটা কিন্তু স্প্লিট ছিল,
মাইনরিটিরা বিভিন্ন মানে যে যাকে পেয়েছে তাকেই ভোট দিয়েছে। আপনি বলছেন এখন কিন্তু আপনি কৈরানাথ পর্যন্ত যদি নির্বাচনগুলো পর্যালোচনা করেন তাহলে কিন্তু বিজেপির এগেইনস্ট একটা ইউনিফর্ম প্যাটার্ন আমি মাইনরিটি মহিলাদের ভোট কোথায় যাবে? মাইনরিটি মহিলাদের ভোট কি তারা হবে? যারা তিন তালাকের বিরোধিতা করছে, তিন তালাক বিলকে যারা আটকে আমি ঠিক আছে, এই রাজনৈতিক বিতর্কের মাঝে আমি রাজ্যবাড়ি আপনাদের বলেছিলাম যে গুরুত্বপূর্ণ 3 রাজ্যের নির্বাচন, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, এই 3 রাজ্যেও আমরা রাজ্যবাড়ি সমীক্ষা চালিয়েছিলাম। সেখানে কি ফাইন্ডিংস? প্রথমে দেখাবো মধ্যপ্রদেশ, কি ছবি, কারা এগিয়ে, সত্যিই কি কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে? অন্তত এখনো এই মুহূর্তে ভোট হলে সমীক্ষা কি বলছে? আর যে রাজ্যে এই পরিসংখ্যান আমরা পাচ্ছি সেই রাজ্যে লোকসভার ক্ষেত্রে মানুষের পছন্দটা ঠিক কীরকম, হুবহু এক নাকি একদম আলাদা? এইখানেই মজাটা দেখুন। রাজস্থানের মতোই বিধানসভা ভোট মধ্যপ্রদেশেও, সেখানে গত 15 বছর ধরে ক্ষমতায় বিজেপির শিবরাজ সিংহ চৌহান। বিজেপি যেমন তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আরও একবার মধ্যপ্রদেশে হৃদয় জিততে মরিয়া, তেমনি রাহুল গান্ধীও যাবতীয় গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে ফেলে একসঙ্গে কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দিগ্বিজয় সিংহকে ভোটের ময়দানে নামিয়েছেন। কিন্তু সত্যিই কি মধ্যপ্রদেশে পদ্ম শিবিরকে ধাক্কা দিতে পারবে কংগ্রেস? এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী এখনই বিধানসভা ভোট হলে বিজেপি মধ্যপ্রদেশে পেতে পারে 40% ভোট। উল্টো দিকে বিজেপিকে টেক্কা দিয়ে কংগ্রেস পেতে পারে 42% ভোট। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 18% ভোট। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে প্রথম পছন্দকে। জনপ্রিয়তা নিরিখে এখনো শীর্ষে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, 42% পছন্দ তিনি। কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে 31% মানুষ মুখ্যমন্ত্রী দেখতে চান। কংগ্রেসের বাকি নেতাদের মুখ্যমন্ত্রী দেখতে চান 12% মানুষ। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে কংগ্রেসের সব নেতাদের জনপ্রিয়তাকে যুক্ত করলে তা দাঁড়ায় 43%। অর্থাৎ জ্যোতিরাদিত্য, কমলনাথ এবং দিগ্বিজয়ের মতো নেতারা যদি সত্যিই মন থেকে একজোট হন, তবেই মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজনৈতিক নির্বাচন কাটার ইঙ্গিত। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজস্থানের মতোই মধ্যপ্রদেশেও বিধানসভার উল্টো ইঙ্গিত লোকসভায়। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী এখন লোকসভা নির্বাচন হলে 49% মধ্যপ্রদেশবাসী বিজেপিকে ভোট দেবেন, কংগ্রেস কিছুটা পিছিয়ে 42%। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 9% ভোট। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী পদে মধ্যপ্রদেশবাসীর পছন্দকে। প্রায় 55% মধ্যপ্রদেশবাসীর প্রধানমন্ত্রী পদে পছন্দ নরেন্দ্র মোদীকে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান 26%। বাকি কংগ্রেস নেতাদের প্রধানমন্ত্রী দেখতে চান মাত্র 4% মধ্যপ্রদেশবাসী। অর্থাৎ সব কংগ্রেস নেতাদের জনপ্রিয়তাকে যুক্ত করলেও দাঁড়ায় মাত্র 30%, যা মোদীর তুলনায় এর কম। এবিপি আনন্দ। আমি প্রতিক্রিয়ার জন্য অম্বুজ মহান্তির কাছে যাব। অম্বুজবাবু, বিজেপির কোনো নেতা বলছেন না যে এই 3টে রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেটা একেবারে ক্যাটওয়াক হতে চলেছে, বিশেষ করে রাজস্থানের ক্ষেত্রে। একটু আগে বিশ্বনাথবাবু যখন বিশ্লেষণ করছিলেন আপনি প্রবল মাথা নাড়ছিলেন, মানছেন না। কি মানছেন না? মানছি না, আমি নিজে স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম মাস্টার্স ডিগ্রি পর্যন্ত। স্ট্যাটিস্টিক্সের একটা কথা আছে, আপনাকে স্থান, কাল, পাত্র বুঝে ডেটা নিতে হবে। এখন একটা আনস্টেবল ফ্যাক্টর, আনস্টেবল মানে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে দুটো মেজর ফ্যাক্টর নিয়ে। আপনি আগে বলুন যে এইটা আপনি কিভাবে দেখছেন? লোকসভার ক্ষেত্রে আমার পছন্দ নরেন্দ্র মোদী, কিন্তু সেই মানুষই বিধানসভার ক্ষেত্রে কংগ্রেসের দিকে ঝুঁকে আছে। একটা হচ্ছে লোকাল ইস্যু, স্টেটের ক্ষেত্রে লোকাল ইস্যু, আর একটা হচ্ছে ন্যাশনাল ইস্যু। ন্যাশনাল ইস্যুতে মোদির ধারে কাছে কেউ নেই। এই স্ট্যাটিস্টিক্যাল এরার প্রচুর থাকে, আপনারা দেখাচ্ছেন 20%, রাহুল গান্ধীর সাপোর্ট 26%, টাইমস নাও বলছে 10-11%, সেটা আবার কেউ বলছে সিঙ্গল ডিজিট। মানে অনেস্টলি যদি কংগ্রেসীদের মধ্যেও সার্ভে করা হয় তাহলে দেখবেন 90% লোক রাহুল গান্ধীকে প্রাইম মিনিস্টার হিসেবে কংগ্রেসীদের মধ্যে আমার ধারণা। আমি ভুলিয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমায় দুটো জিনিস বলুন। উনি বলছেন নরেন্দ্র মোদীকে মানে কম্পেয়ার করার কোনো লোক নেই, ঠিকই তো। সারা ভারতবর্ষের মানুষ চিট হয়েছেন, ওনাকে কম্পেয়ার করার লোক কোথায় থাকে? ডেটাটা দিচ্ছি,
এতদিন স্বাধীনতার পর থেকে না, যদি আপনি বলেন আমি আপনি বেড়ে উঠেছেন স্বাধীনতার পর থেকে এত বড় হয়েছে, বলুন কংগ্রেস কিছু করেন না, আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছে, দুর্নীতি দিয়েছে, ভারতবর্ষকে দুর্নীতি দিয়েছে কংগ্রেস দিয়েছে, গান্ধী পরিবার দিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন গান্ধী যদি পরিবার কাউকে জিজ্ঞেস করেন যে ভারতবর্ষের ইলেকশনগুলো কোন ফ্যাক্টরের উপর বেস করে হয়েছে, সমস্ত পার্টি জুড়ে একটাই ফ্যাক্টর, কি জানেন? সেটা হচ্ছে তোষণ, তোষণ এবং তোষণ। মানে দেখতে হবে কি যে নরেন্দ্র মোদী তোষণ করছে না, নরেন্দ্র মোদী তোষণ করছে না, ভোটটা কোনো মতে বাইরে না যায়। আজকে একটা ডেটা দিচ্ছে, গুজরাটের আইপিএস কি যোগ্য নয়? তোষণ না পেষণ আমরা জানি না, আমরা শুধু জানি আমরা সমীক্ষা করেছিলাম এই মুহূর্তের প্রবণতার একটা ইঙ্গিত পেতে। এবার মধ্যপ্রদেশের পর আপনাদের দেখাবো রাজস্থান, কি হতে পারে সেখানে, দেখুন। আর কটা মাস তারপরেই কার্যত লোকসভা নির্বাচনের মহড়া দেখবে গোটা দেশ। উত্তর ভারতের 3 রাজ্যে বিধানসভা নির্বাচন, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান। দীর্ঘদিন বিজেপির একচ্ছত্র আধিপত্য, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে এই 3 রাজ্যে কি বিজেপির দুর্গের পতন ঘটতে পারে? সাধারণত 5 বছর অন্তর ক্ষমতাসীন দলকে পাল্টে দেয় রাজস্থানবাসী। এবারও কি সেই সম্ভাবনা? গত 5 বছর রাজস্থানে ক্ষমতায় বিজেপি, এবার কি কংগ্রেস পারবে মরু রাজ্য পুনর্দখল করতে? এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষায় কিন্তু বিজেপি রাজস্থান হাতছাড়া হওয়ার জোরালো ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী এখনই বিধানসভা ভোট হলে বিজেপি রাজস্থানে পেতে পারে 37% ভোট। উল্টো দিকে ক্ষমতা থেকে বিজেপিকে হটিয়ে কংগ্রেস পেতে পারে 51% ভোট। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 12% ভোট। বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, এবারও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি। উল্টো দিকে কংগ্রেস কাউকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট না করলেও কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রী হওয়ার প্রধান 2 দাবিদার হলেন বর্তমানে রাজস্থানে কংগ্রেসের সভাপতি সচিন পাইলট এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাহুল গান্ধীর অন্যতম প্রধান সেনাপতি বর্ষিয়ান নেতা অশোক গহলোত। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে প্রথম পছন্দকে। 26%-এর প্রথম পছন্দ বসুন্ধরা রাজে। জনপ্রিয়তায় বসুন্ধরাকে পেছনে ফেলে দিয়েছেন কংগ্রেসের তরুণ মুখ সচিন পাইলট। 35% মানুষ তাকে মুখ্যমন্ত্রী দেখতে চান। কংগ্রেসের বাকি নেতাদের মুখ্যমন্ত্রী দেখতে চান 23%। অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস নেতাদের জনপ্রিয়তাকে যুক্ত করলে তা দাঁড়ায় 58%। অর্থাৎ বিধানসভা ভোটে রাজস্থান বিজেপির উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এখনই যদি লোকসভা ভোট হয় তাহলে কি রাজস্থানবাসী একই পথে হাঁটবে নাকি অন্য পথে? এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী এখন লোকসভা নির্বাচন হলে 47% রাজস্থানবাসী বিজেপিকে ভোট দেবেন। কংগ্রেস কিছুটা পিছিয়ে 43%। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 10% ভোট। অর্থাৎ বিধানসভা ভোটে পিছিয়ে থাকলেও লোকসভায় কিন্তু এখনো বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী পদে রাজস্থানবাসীর পছন্দকে। প্রায় 60% রাজস্থানবাসীর প্রধানমন্ত্রী পদে পছন্দ নরেন্দ্র মোদীকে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান 23%। বাকি কংগ্রেস নেতাদের প্রধানমন্ত্রী দেখতে চান মাত্র 6% রাজস্থানবাসী। অর্থাৎ সব কংগ্রেস নেতাদের জনপ্রিয়তাকে যুক্ত করলেও দাঁড়ায় মাত্র 29%, যা মোদীর তুলনায় ঢের কম। এবিপি আনন্দ। এবার দেবনারায়ণ বাবুর কাছে যাব। দেবনারায়ণ বাবু, বিজেপির তাবর নেতা কাউকেই এটা বলতে শোনা যাবে না যে রাজস্থানে দল খুব ভালো জায়গায় আছে। বারবার প্রকাশ্যে জনসভায় সবাই বলছেন যে কঠিন লড়াই, কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি আরেকটা প্রবণতা, যে মানুষটা একেবারে বিজেপি সরকারকে রিজেক্ট করছেন রাজস্থানে, মধ্যপ্রদেশে, লোকসভার ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছেন, মানবেন না? আমার একটা জিনিস এমন, হ্যাঁ ভোট দিচ্ছে কিন্তু সিট কি তো পাবে, সিটটা কি পাবে কি, এটাও একটা প্রশ্ন। শেক্সপিয়ার কিছু বলেনি এই বিষয়ে? আমার প্রশ্নটা কখন বললো, আরে প্রত্যেকটা সময় তো যখন যার প্রয়োজন তখন তো না। আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে নিশ্চয়ই সিট, তার মানে সমর্থন বেশি করলে যে সিট বেশি পাবে তাও তো নয়। কিন্তু আমার বক্তব্য সেটা কংগ্রেসের কাছেই আমার বক্তব্য। আপনারা যেটা দেখেন ট্রেন্ড, এটা হবে, মিলবে, যে কথা বিশ্বনাথবাবু বলেছে, এখনো অনেক সময় আছে, পরিবর্তিত হতে পারে। আরেকটাও আছে, আরেকটা জিনিস, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করলে কংগ্রেসের সুবিধা। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, এবার প্রশ্নটা তৃণমূল রাজি হবে। আমি কি বলছি মুখ্যমন্ত্রী বেশ আগেই বলেছিলেন, কংগ্রেসকেও বার্তা দিয়েছিলেন যে 1:1 যদি করা যায়
তাহলে আমরা একটা আশা দেখতে পারি। আপনি দেখুন, উনি নিজেই বলেছিলেন ওটা শুধু মধ্যপ্রদেশ, ভোটের রাজস্থান, সময়, ওটা তো আর আমি ভোটের বলি না, আপনার সময় আমি কথা বলি না, ওটা আপনি কেন, ভোটের আপনি অধ্যাপক, আমি অধ্যাপক। প্লিজ প্লিজ। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট, এখানে তৃণমূল নেই, এগুলো হচ্ছে পুরোপুরি কংগ্রেস এবং বিজেপির সঙ্গে। কিন্তু আরও যে রাজ্যগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই সব রাজ্যগুলো প্রত্যেকটা উনি বলেছেন অনেস্ট কতভাবে আসা যায়, সেটা কিন্তু কংগ্রেসকে দেখতে হবে। আপনি যেটা বলছেন, যদি কংগ্রেস সবাইকে নিয়ে চলতে পারে, আপনি তো বললেন না না, সেখানে এই সমীক্ষা খুব স্পষ্ট করে স্পষ্ট সেটা উঠে পরিষ্কার এসেছে, একদম। সবাইকে নিয়ে, আমি সেটাকে ধরছি, সবাইকে নিয়ে চলতে পারে, তাহলে কংগ্রেস 244 এর দিকে যাবে এবং বিজেপি যাবে 224। সুতরাং এই জিনিসটা কংগ্রেসকে 228 আর একটা স্বপ্ন বক্তব্য, ভালো, অলিক না না না, স্বপ্ন আমি ভালো। না অলিক একটা স্বপ্ন ট্রেন্ড, ভালো। কিন্তু আপনার ভালো না লাগতে পারে, আপনার ভালো না লাগতে পারে, না, কিন্তু না, না, যদি না। সেটা ঘটে, না, না, ঘটবে এটা আমি আপনি বলি। economist, কিন্তু আমার একটা statistics থাকবে তো। বক্তব্য, আমার আরেকটা বক্তব্য, অলিক স্বপ্ন। না না, আমার আরেকটা বক্তব্য, আজকে এই যে সব কথা বলছে, আমি আজকে দেখছিলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন যে আই অলওয়েজ লুজ দ্য ইলেকশন এন্ড আই অলওয়েজ উইন ইট অন দ্য ইলেকশন ডে। ব্যাপারটা হচ্ছে, কেন বলছি, আমি সমস্ত ইলেকশনে হেরে যাই, কিন্তু একমাত্র ভোটের দিন পরপর কিন্তু উনি প্রথমে একবার হয়েছেন, 3 বার জিতে যাচ্ছে, ভোটে আমি সব মানে এক্সিট পোল, প্রধানমন্ত্রী হওয়ার পছন্দ আর অপিনিয়ন পোল আমি কোনোদিন জিতিনি না, প্রধানমন্ত্রী কিন্তু হওয়া- election আমি সবসময় প্রধানমন্ত্রী হওয়ার পছন্দ local অপছন্দ election, local election। আমার ব্যক্তিগত পছন্দ হতে পারে কিন্তু এটা প্রেক্ষিতে ডিপেন্ড করে একবার দেবেন না পয়েন্ট টেকেন। আমি ওই শান্তিপূর্ণ না না আঞ্চলিক ভিত্তি আছে, এখানে একটা আঞ্চলিক ভিত্তি আছে যেখানে দাঁড়িয়ে আঞ্চলিক মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পরিষ্কার বলেছেন যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়াইটা করবে, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট কথা। আর দ্বিতীয় কথা, এখন তো বোঝা যাচ্ছে না প্রধানমন্ত্রী দৌড়ে কে আছে না আছে, এ নিয়ে খুব একটা আগ্রহ নেই, কারণ সংখ্যাই বলবে কে প্রধানমন্ত্রী হবে, একটা জিনিস সংখ্যাই তৈরি করবে। এবং দ্য ফ্যাক্ট ইজ, আমি শুধু ভোটের সময় দোস্তি, ভোটের পরে কুস্তি, না, এগুলো কথা কথা নয়, না, এগুলো কথা Fine, fine. হয়। এটা তো আপনারা করেছেন, কি করেছেন আপনারা? আপনারা তো লালু নীতিশ কুমার কি করেছেন আপনারা? এক এক করে শোনা যাচ্ছে। প্লিজ এক এক করে রাইট। দেখুন, কোনো ইয়ে নেই। একটা সিরিয়াস হ্যাঁ আপনি যখন এই 3টে স্টেটে প্রশ্ন করছেন যে বিধানসভায় কাকে দিবেন, তার একটা অবস্থান নিচ্ছে, বারবার যেটা স্টেজ দিচ্ছেন যে লোকসভায় আপনারা কাকে দিবেন, নরেন্দ্র মোদী অনেক এগিয়ে। একদম সরকারটা যদি পরিবর্তন হয়, তার ইম্প্যাক্টটা কি আমরা স্টাডি করতে পেরেছি? একদম একদম বিশ্ববাবু, যেই মুহূর্তে- 3টে রাজ্যের যদি ধাক্কা হয়, Exact, তাহলে আমার তারপরে- লোকসভার পছন্দ, আমি ঠিক এই পয়েন্টে আসতে আমি চাইছিলাম যে রাজস্থানের- তারপরে আমার রাজস্থানের সরকার লোকসভার change হয়ে পছন্দটা গেল। পরিবর্তন হবে কিনা। রাজস্থানে সরকার চেঞ্জ হয়ে গেলে ওই মানুষগুলো একই কথা বলবে তো, ছত্তিশগড়ের সরকার চেঞ্জ হয়ে গেলে একই কথা বলবে তো। আমি দ্রুত একবার ছত্তিশগড়ে এই সমীক্ষায় কি উঠে এসেছে, প্রবণতা রাজস্থান আর মধ্যপ্রদেশের মতোই কিনা, দ্রুত একবার দেখে নেব ছত্তিশগড়। মধ্যপ্রদেশের পাশের রাজ্য ছত্তিশগড়েও গত প্রায় 1.5 দশক ধরে ক্ষমতায় বিজেপি। এবার এই রাজ্যে কি হবে? এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী এখনই বিধানসভা ভোট হলে ছত্তিশগড়ে ক্ষমতাসীন বিজেপি পেতে পারে 39% ভোট। উল্টো দিকে কড়া টক্করে বিজেপির সামান্য বেশি 40% ভোট পেতে পারে কংগ্রেস। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 21% ভোট, অর্থাৎ কংগ্রেস কিছুটা এগিয়ে। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে প্রথম পছন্দকে। বর্তমান মুখ্যমন্ত্রী রমন সিংহকে এখন পছন্দ 42%। কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি করা অজিত যোগীকে মুখ্যমন্ত্রী দেখতে চান 18% মানুষ। কংগ্রেস নেতাদের মুখ্যমন্ত্রী পদে পছন্দ 21%। অর্থাৎ একদা কংগ্রেসী অজিত যোগীর সঙ্গে যদি কংগ্রেসের বর্তমান নেতাদের জনপ্রিয়তাকে যুক্ত করা যায়, তাহলে দাঁড়াবে 39%। অর্থাৎ এমনটা যদি হয়ও, তাহলেও বিজেপির তুরুপের তাস, রমন সিংহের জনপ্রিয়তা বেশি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজস্থান মধ্যপ্রদেশের মতোই ছত্তিশগড়েও বিধানসভার উল্টো ইঙ্গিত লোকসভায়। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে 48% ছত্তিশগড়বাসী বিজেপিকে ভোট দেবেন। কংগ্রেস অনেকটা পিছিয়ে 39% ভোট পেতে পারে। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 13% ভোট।
সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী পদে ছত্তিশগড়বাসীর পছন্দকে। প্রায় 59% ছত্তিশগড়বাসীর প্রধানমন্ত্রী পদে পছন্দ নরেন্দ্র মোদীকে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান মাত্র 21%। অন্যান্য কংগ্রেস নেতাকে প্রধানমন্ত্রী দেখতে চান মাত্র 7% ছত্তিশগড়বাসী। অর্থাৎ সব কংগ্রেস নেতাদের জনপ্রিয়তাকে যুক্ত করলেও দাঁড়ায় মাত্র 28%, যা মোদীর তুলনায় ঢের কম। এবিপি আনন্দ। ঠিক যে প্রশ্নে বিশ্বনাথ আলোচনা করছিলাম Exactly. সেটা হচ্ছে, এখন আমার প্রধানমন্ত্রীর পছন্দ একটা, 3 রাজ্যের শিডিউল নির্বাচন লোকসভা নির্বাচনের আগে যদি না বড় কোনো রদবদল হয়, আমার 3 রাজ্যে যদি বিজেপি ধাক্কা খায় সেক্ষেত্রেও আমার প্রধানমন্ত্রী পদে পছন্দ কি একই থাকবে, একই তফাৎ হবে? দেখুন, ছত্তিশগড়ের ক্ষেত্রে গত 2013 বিধানসভা নির্বাচনে মাত্র 0.50%, মানে 0.5% ভোটের সুইংয়ে কিন্তু বিজেপি জিতে গেছিল। কয়েকটা মানে কয়েকটা সিটে, মানে 49 মানে 39-এ। লোকসভা নির্বাচনেও কিন্তু যে ফলাফলটা এসেছিল সেখানেও কিন্তু লড়াইটা কাছাকাছি, মানে হাড্ডাহাড্ডি প্রায় কাছাকাছি ছিল। মানে আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই যে 15টা বছর বিজেপি 3টে রাজ্যে শাসন করছে। একটা অ্যান্টি ইনকমবেন্সি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে পরিষ্কার ধরা পড়ছে। কেন আমি বলছি, যত ধরনের সমীক্ষা বেরোচ্ছে রাজস্থানে বিজেপি হারছে, এটা সবাই প্রায় দেখিয়েছে। ছত্তিশগড়ের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা সবাই বলছে। হ্যাঁ, আমি মানছি যে মায়াবতী বেরিয়ে যাওয়াতে কংগ্রেসের কিছুটা লস হতে পারে, কারণ অ্যান্টি ইনকমবেন্সি ভোটটা স্প্লিট হওয়ার সম্ভাবনা, অজিত যোগী এবং মায়াবতী যে কম্বিনেশন করেছে তাতে বিজেপির সুবিধা হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছুটা। কিন্তু শেষ পর্যন্ত অ্যান্টি ইনকমবেন্সি যদি যে লেভেলে আছে বলা হচ্ছে সমীক্ষাগুলোতে, এবং তারপরে লার্জার পলিটিক্সে একটা পার্ট আছে যে আমি 3টে রাজ্যে কংগ্রেসের সঙ্গে রইলাম না, লোকসভায় চলে গেলাম, এটা হবে কি? আপনি যদি মধ্যপ্রদেশে দেখেন গ্রাউন্ড রিয়ালিটি কি বলছে, গ্রাউন্ড রিয়ালিটিতে কৃষকদের বিদ্রোহ থেকে শুরু করে এবং অনেক জায়গায় বিজেপি নেতাদেরকে হ্যাকেল করার যে ছবি বারবার খবরের কাগজে আসছে, একটা অ্যান্টি ইনকমবেন্সির সম্ভাবনা প্রবল। কিন্তু কংগ্রেসের একটা সমস্যার জায়গাও আছে, সেটা হলো নির্বাচন চলে আসলে ক্যান্ডিডেট নিয়ে কংগ্রেসের যে স্প্লিট ফ্যাক্টর কাজ করে, যেটাকে আমরা এবং যে অশান্তির বাতাবরণ তৈরি হয়, চলে আসে, তখন কিন্তু অনেক সময় ভোটাররা নিজেদের মতামত চেঞ্জ করেন। কিন্তু সামগ্রিকভাবে এই 3টে রাজ্য 15 বছর বিজেপি শাসন করার পরে একটা অ্যান্টি ইনকমবেন্সির প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা না মানে সরি রাজস্থানে 5 বছর আর বাদ বাকি দুটোতে 15 বছর করে। তার প্রেক্ষিতে যে ফলাফলটা আসবে, এই ফলাফলটা কিন্তু 2019-এর নির্বাচনের টোনটাকে সেট করার সম্ভাবনা, যেই জন্যই আমরা বারবার বলি এই নির্বাচনটা অনেকটাই সেমিফাইনাল। এখানে একটা মেজর ভুল আছে যেটা আমি আগের বলতে পারলাম না, যে ধরুন এই যে ইলেকশনে বলেছিলাম না যে মাইনরিটি তোষণ যে ফ্যাক্টরটা, রিসেন্ট যে কয়েকটা রায় বেরিয়েছে, একটা যে ধরুন 3 তালাকের উপর রায়, আরও কয়েকটা রায়, ধরুন আধারের উপর রায়, যে 90,000 কোটি টাকা সেভ হয়েছে সাবসিডি মানে লিকেজ থেকে। তারপর শুনুন জিএসটির উপর রায়, তারপর ধরুন আপনি অযোধ্যার উপর রায়, এই যে রায়গুলো, এই রায়টা বলুন যে আধার ম্যান্ডেটরি নয়, ধাক্কার পাটটা বলছেন না, ব্যাপক সাপোর্টিভ রেজাল্ট। আপনারা ইন্টারপ্রিটেশন কি বলছেন? মেইন তো হচ্ছে ইকোনমিক লিকেজ। আধার ঢুকাবে না না, আপনি তো রায়ের কথা বলছিলেন, রায়ের পজিটিভ গুলো নেব, নেগেটিভ রায়টা বলবো না। কয়টা রাজ্যে দেখা যাচ্ছে যে মোদির সাপোর্টের পার্সেন্টেজটা অনেক বেশি। মোদি যখন সেই সমস্ত রাজ্যে গিয়ে বিজেপির হয়ে ভোট চাবে, তখন এই যে পার্সেন্টেজগুলো আমি বলে যাচ্ছি না, স্পেসিফিক আসছি। হ্যাঁ হ্যাঁ, শুনুন না, লোকাল ইস্যু এবং ন্যাশনাল ইস্যু দুটো ইন্ডিপেন্ডেন্ট নয়। এই যেটা প্রণয় বাবু বলতে চাইছিলেন, যখন ইন্টারলিঙ্ক, মানে আপনি বলছেন মোদিকে দেখে রাজস্থানের ক্ষুব্ধ মানুষটা বিজেপিকে ভোট দেবে। আমার কথা, আমি তো 2014 কংগ্রেসের সমর্থক হয়ে মোদি সাহেব যা যা কথা বলেছিলেন, আমার মনে হয়েছিল একজন যুবক হিসেবে আমার ওই সিদ্ধান্তটাই গ্রহণ করা উচিত। মোদি আজকের দিনে যা বলছেন, আমি আজকে বলছি, আজকে ভারতবর্ষের যুবকরা জানতে চাইছে যে ভাই অনেক মন্দির, রাম মন্দির, বিভিন্ন জিনিস, অনেক কিছু কথা হয়েছে, 3 তালাক এসব নিয়ে,
কিন্তু ভাই আমার কাছে চাকরি কিন্তু কোথায়, ওটা job মনে হওয়া কোথায়? সত্ত্বেও না, আপনি job কোথায়? বিকল্প না, দিলেন না। বিকল্প কোথায়? এটা আমি মনে job হওয়া কোথায়? সত্ত্বেও যুবকরা এটা ভাববে, বিকল্পটা কি? 12 কোটি মুদ্রা লোন আমি বলছি, 10 কোটি বেকারের তো লোন পেয়েছে। 12 কোটি, 12 কোটি। 12 কোটি মুদ্রা লোন পেয়েছে। বেকারদের চাকরি কোথায়? 6 লক্ষ কোটি টাকা প্রথম, স্যাংশন হয়েছে। বেকারদের চাকরি- এই, এক এক করে, আরে, please। বেকারদের চাকরি কোথায়? সীমান্তে সৈনিক মরছে, আজকে পেট্রোল ডিজেল বুঝতে যেমন পেরেছি। আছে, Surgical তার strike, সঙ্গে সঙ্গে surgical দুটো strike। জিনিস খুব গুরুত্বপূর্ণ। মহিলারা সব থেকে ভারতবর্ষে ইনসিকিউর। আজকে মহিলারা ভোট দেবেন, তিন তালাকে প্রশ্ন বেঙ্গলে বলছেন, দেখুন না, বেঙ্গলে। মহিলা বিল কোথায়? কোথায় লোকপাল? বিরোধীরা বলছেন 3 রাজ্যে ভোটের আগে তেলের ক্ষততে মলম, 2.5 টাকা লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের দাম কমলো। দেখুন, কয়েক মাস ধরে লাগাতার বাড়ছিল পেট্রোপণ্যের দাম। ডিজেল পেট্রোল কিনতে গিয়ে হাঁসফাঁস করছিল সাধারণ মানুষ। এই ক্ষতে প্রলেপ দিতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান বিধানসভা নির্বাচনের ঠিক আগে পেট্রোল ডিজেলের লিটার প্রতি 2.5 টাকা করে দাম কমানোর ঘোষণা করল মোদী সরকার। বুধবারের তুলনায় 15 পয়সা বেড়ে বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 85 টাকা 80 পয়সা। 20 পয়সা বেড়ে কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে 77 টাকা 30 পয়সা। এই পরিস্থিতিতে কেন্দ্র প্রতি লিটারে 1.5 টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে তেল সংস্থাগুলি লিটার প্রতি ছাড় দেবে 1 টাকা করে। 2 ছাড় মিলিয়ে তেলের দাম কমছে লিটারে 2.5 টাকা। एक्साइज ड्यूटी हम लोग 1.5 रुपया 1 रुपया 50 पैसे कम करेंगे और जो ओएमसीज हैं वो 1 रुपए की कटौती अपनी प्राइसिंग में फैक्टर इन करेंगी। যদিও এই সিদ্ধান্ত শোনার পর ক্রেতাদের অনেকেই বলছেন লাগাতার যেভাবে দাম বেড়ে চলেছে সেই অনুযায়ী দাম কমানো হলো কোথায়। এই মুহূর্তে রাজ্য সরকারের অন্তত 10 টাকা, ওখানেও 10 টাকা, অন্তত 20 টাকা কমালে আমরা অন্তত বাঁচি কিছুটা। এটা কিছুই না, কি করব? দাম কমেছে ভালোই কথা, কিন্তু 2.5 টাকা তো খুব একটা নীতিসঙ্গত নয়। দাম তো প্রচুর বেড়ে গেছে, আরো কমানো উচিত। हाँ 15 रुपये बढ़ा दिया है, अब उसमें 2.5 रुपये कम करेंगे तो उतना तो फर्क नहीं पड़ेगा। আরো কমা উচিত। উচ্চতা যেটা পৌঁছে গেছে সেটা তো একদম উপরে উঠে গেছে, এবার তো দামটা কমা উচিত। 2.5 টাকাটা কোনো ম্যাটারই করবে না এত টাকার তেলে। কেন্দ্রের দাবি অন্তঃশুল্ক কম করার ফলে সরকারের 10,500 কোটি টাকা আয় কমবে। তেলের দাম আরো কমানোর জন্য রাজ্য সরকারগুলিকেও কর ছাড়ের আর্জি জানিয়েছে মোদী সরকার। अभी कुछ करना चाहिए, हम लोग उनसे बात भी करेंगे मुख्यमंत्रियों से कि तुरंत वो भी अपने निर्णय अनाउंस करें इस 2.5 रुपए को कम करने का अपने वैट में, ताकि कंज्यूमर को तुरंत 2.5 रुपए केंद्र से और 2.5 रुपए राज्यों से 5 रुपए की डीजल और पेट्रोल दोनों की कीमत में रियायत मिल सके। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবশ্য আগেই বাংলায় লিটারে 1 টাকা করে কর ছাড় দিয়েছে। এদিন কেন্দ্রের ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কমানো যথেষ্ট নয়। তুমি শেষ বাবদ 10 টাকা বাড়িয়েছো, আজকে 2.5 টাকা কমিয়ে বলছো সবাই করে দাও, সবাই যেন চাকর বাকর। যে 10 টাকা বাড়িয়েছো সেই 10 টাকা ইমিডিয়েট কমিয়ে তারপরে কথা বলবে। কংগ্রেসের দাবি চড়া হারে কর বসিয়ে যেভাবে গত কয়েক বছর ধরে পেট্রোল ডিজেলের উপর থেকে টাকা তুলছে মোদী সরকার, সেই অনুযায়ী মানুষকে স্বস্তি দিল কোথায়। लाखों करोड़ रुपया दिल्ली में मोदी सरकार लूटती है, प्रांतों में भाजपा की प्रांतीय सरकारें लूटती हैं। अब आप 1.5 रुपया लीटर कम करके एक्साइज ड्यूटी 12 बार बढ़ाने के बाद झूठी वाहवाही लूट रहे हैं। অরুণ জেটলির আবেদনে সাড়া দিয়ে তার সাংবাদিক বৈঠকের মিনিট 15-এর মধ্যেই বিজেপি শাসিত মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, অসম, হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং ঝাড়খণ্ড সরকার জ্বালানি তেলের লিটারে 2.5 টাকা করে কর ছাড়ের ঘোষণা করেছে। অবিজেপি রাজ্যগুলি কোন পথে হাঁটে সেটাই এখন দেখার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। এবিপি আনন্দ। দেবনন্দা, না আমি যেটা বলছি, আমি দুটোই বলছি। প্রশ্নটা হচ্ছে কত না, দুটো- ছিল, না 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 কমানো তিন টাকা শেষ না, করুন। না, পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করুন। আরে আমি বলি না, আচ্ছা, You ওটা please দিয়ে stop, শুরু করুন। you please stop। আরে কথাটা বলছি, আমি কথাটা বলছি। 2 টাকা 3 টাকা 56 ছিল, হয়েছে 15 টাকা 56 ডিজেলে। পেট্রোলে 9 টাকা 48 ছিল, 19 টাকা 48। তার মানে যদি আপনি ডিজেলে 2.5 টাকা কমান থাকছে কত 13 টাকা, পেট্রোলে যদি 2.5 টাকা কমান থাকছে কত 17 টাকা। তাহলে কমালো কোথায়? এবং যে কথাটা বলা হচ্ছিল না এই যে বাড়াটা তাতে তো রাজ্যেরও লাভ হয়ে না, যাবে। না, ঠিকই, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন আপনার না না আমার প্রশ্নটা স্পেসিফিক এবং আমার প্রশ্ন না, যে না, না, এক এক করে প্লিজ এক এক করে। মহারাষ্ট্র
সব থেকে ডিজেল এবং পেট্রোলে বেশি পরিমাণে দেয়। আরে মহারাষ্ট্র 24 টাকা। পশ্চিমবঙ্গের কথা বলো। না, না, আমার বক্তব্য ধরুন এই এতগুলো বিজেপি শাসিত রাজ্য কমালো, এটা তো একটা রাজনৈতিক চাপ। আরে আড়াই টাকা তো এক টাকা কমিয়ে আছে। এক টাকা তো কমিয়ে আছে। আপনি শুধু চেঁচাতে আসেন। আরে আপনি আগে শুনুন, পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রালের ডিজেল এবং পেট্রোল থেকে কম টাকা পেট্রোল ও ডিজেলে আদায় করে। অন্যান্য রাজ্য, বিশেষ করে মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো আমার একটা রাজনীতির প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ধরুন এতগুলো পরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর বিজেপি শাসিত রাজ্যগুলো পরপর 2.5 টাকা করে কমিয়ে দিল এবং সব মিলিয়ে 5 টাকার এই রাজ্যগুলোর বাসিন্দারা ছাড় পাচ্ছেন। এটা আমি রাজনীতির প্রশ্ন, স্পেসিফিক পলিটিক্যাল পার্টে আসতে চাইছি যে এতে তো একটা রাজনৈতিক চাপ তৈরি হলো তৃণমূল সরকার। আমি আপনাকে একটা বলছি, দেখতে হবে কে কতটা বাড়িয়েছিল, কোন রাজ্য কতটা বাড়িয়েছে দেখতে হবে। শুনুন শুনুন, কোন রাজ্য কত আমার মনে হয়, দেখুন সুমনদা, আমার মনে হয় যে নিজের দায়িত্বে আমার মনে হয় চ্যারিটি বিগিনস এট হোম। আমার প্রশ্ন, চ্যারিটি বিগিনস এট হোম। যখন 1 টাকা পশ্চিমবাংলা সরকার বাড়িয়েছে, মানে কমিয়েছিল, তখন সমাজের থেকে দাবি উঠেছিল কেন 1 টাকা, যে বিপুল পরিমাণে অর্থ যোগান হলো এই মানে তেলের দাম বাড়ার জন্য করের মাধ্যমে, তাহলে 1 টাকা কেন, কেন আরো বেশি টাকা নয়? সেই দিন প্রশ্নটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন এড়িয়ে গিয়েছিল। আজকে পাশাপাশি এটাও দাবি হচ্ছে যে কেন্দ্র কেন কমাবে, কেন কমাবে না? আজকে কেন্দ্র 2.5 টাকা কমিয়েছে। আজকে সাধারণ নাগরিক অন্তত এতটুকু প্রত্যাশা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল 1.5 টাকা অন্তত কমাবে, অন্তত 1.5 টাকার কমাবে। তাহলে রাহুল, সোজা একটা কথা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে এতবার প্রশ্ন উঠছে যে কেন তেলের দাম কমানো না, যেখানে দাঁড়িয়ে নির্মলদা বললেন যে বাকিগুলো বিজেপি শাসিত রাজ্যও তাদের স্পেশাল প্যাকেজ আছে, আর্থিক নীতি আছে, কেন্দ্র সরকারের সঙ্গে তাদের একটা অদ্ভুত বোঝাপড়া আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বাংলা বারবার আচরণ করেছে এবং বারবার আমার মনিটরিং চেয়েছে রাজ্য। বাংলাকে একটু বলতে দিন। শুনুন, আপনি যদি ব্রেকআপ গুলো দেখেন, তেলের দাম যদি 83 টাকা হয় তাহলে প্রোডাকশন কস্ট দাঁড়ায় 34 টাকা, ডিলার্স কমিশন দাঁড়ায় 6 টাকা, মানে 40 টাকা। দাঁড়ান, আপনি কথা বলবেন না, দাঁড়ান, আপনার সঙ্গে কথা বলেন। 40 টাকা। তারপরে কি জানেন মজার জিনিস, সেন্ট্রাল পায় 13 টাকা আর স্টেট পায় 30 টাকা। স্টেট নেয় 30 টাকা, সেন্ট্রাল নেয় 13 টাকা। আপনি তাহলে কাজ করুন না, তাহলে রাজি হয়ে যান, জিএসটি রাজি হবেন, জিএসটি হবে। এমন করবেন না যাতে কেজি স্কুলের ক্লাস টিচার মনে হয় নিজেকে। জিএসটি রাজি হচ্ছে না। দুজন শীর্ষস্থানীয় নেতা যাদের অধীনে তাকে নির্বাচন কমিটির ভার দেওয়া হয়েছে, এই রাজ্যে দাঁড়িয়ে শীর্ষস্থানীয় নেতা বলে ভাইরাল অবাক হয়ে পশ্চিমবঙ্গ সরকার সংস্থাকে আমি পরবর্তী প্রসঙ্গে যাব। তার কারণ দুজন অজ্ঞাত ব্যক্তি আরেকজন, আমি যাব, প্লিজ প্লিজ। রাহুল বলছেন সোশ্যাল মিডিয়ায় সংলাপ নিয়ে আপনারা এত চেঁচাচ্ছেন, আমি আগে দেখিয়ে দেবো। তার কারণ মুকুল রায় বলেইছেন এই কণ্ঠস্বর আমাদের। ঠিক কি ঘটনাটা, কি চলছে সোশ্যাল মিডিয়ায় দেখুন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ, তা নিয়েই এখন শোরগোল রাজ্য রাজনীতিতে। কারণ অডিও ক্লিপে রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কথোপকথনে শোনা গিয়েছে 4 আইপিএস অফিসার, সিবিআই এবং আয়কর দফতরে 2টি পদে 2 জনের নিয়োগের প্রসঙ্গ। अच्छा, मैं भी अध्यक्ष जी के यहाँ जा रहा हूँ। अच्छा अच्छा, तो क्या क्या बात करना चाहिए अभी? अभी तो जो 4 आईपीएस को है उसमें सीबीआई तो थोड़ा नजर डालने होगा, तो इसमें कोई एक बार ध्यान देंगे तो ये आईपीएस लोग को डर जाएंगे। और इधर में वो बोलिए एक एडिशनल डायरेक्टर ईडी नहीं, वो इनकम टैक्स में डालने के लिए उसमें डायरेक्टर इन्वेस्टिगेशन हेलो और एडिशनल डायरेक्टर इन्वेस्टिगेशन करके भेजेंगे। 2 नाम हमारा पास आए, हमको अब आपको दे रहा है, आप देख लेंगे। ये और संजय सिंह भी क्लोज टच में है हमारा साथ। हेलो, कौन? संजय जो आपका सीए आपका पास जाता है ना, संजय। हेलो, ये दोनों आ जाएगा। आप एसएमएस करिए दोनों के नाम, अभी कहाँ पर है और किस पद पर लाना है उनको। ठीक है ठीक है। चलो। এবার কথোপকথনে উঠে আসা মতুয়া সম্প্রদায়ের এক সাংসদকে কিভাবে দলে টানা যায় সেই প্রসঙ্গ। हेलो दादा, हाँ बोलिए ना। ये मथुआ समाज का एक हाँ, महिला है, शंकर ठाकुर। शंकर ठाकुर, और ये शांतनु ठाकुर जिसका लड़का है क्या? उसका सब जोगाजोग है, शंकर ठाकुर। हाँ, जोगाजोग है। अच्छा, ये महिला कौन है जो मेंबर ऑफ पार्लियामेंट है? वो है होच्छे हमारा जो ममता ठाकुर। ममता ठाकुर, वो मेंबर ऑफ पार्लियामेंट है। मेंबर ऑफ पार्लियामेंट है। अच्छा, उसके परिवार से एक शांतनु ठाकुर मेरे पास आ रहा है अभी। ऑस्ट्रेलिया में पढ़ता था, उसके साथ तो यंग लड़के हैं। उसका वो है, उसका जो ब्रदर थे ममता ठाकुर के, पहला जो उसका हस्बैंड जो मारा गया है उसका ब्रदर है। उसका ब्रदर का नाम है मंजुल ठाकुर। वो मंजुल ठाकुर का बेटा है। उसका सीनियर जो है सुब्रत ठाकुर, वो बनगा बाई इलेक्शन में बीजेपी का कैंडिडेट हुआ था। कब? 2016 में जो बाई इलेक्शन हुआ, आपका आने के पहले। अच्छा, वो बाई इलेक्शन में कैंडिडेट हुआ, लेकिन अच्छा। उसका भाई का साथ हेलो वो जो काउ स्मगलिंग होता है ना, उसका साथ उसका जोगाजोग है। थे। तो अच्छा। सुब्रत उसका जो यंगर ब्रदर है, उसका ब्रदर का साथ मंजुल का साथ हमारा साथ जान पहचान है, बातचीत भी होता है मंजुल का साथ। लेकिन हम कोशिश कर रहे हैं ममता ठाकुर की पकड़ने के लिए। এবিপি আনন্দ এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, তবে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে এটা বিজেপি সাধারণ সম্পাদক তথা বাংলায় দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে মুকুল রায়ের কথোপকথন। মুকুল রায় মেনে নিয়েছেন এটা তাঁর কণ্ঠস্বর। অভিযোগ করেছেন তার ফোনে আড়ি পাতা হচ্ছে, এ নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন। প্রথম হচ্ছে, আমি টেলিফোনে আমার দলের নেতার সাথে কথা বলছি। টেলিফোনিক পুরো কনভারসেশনটা রেকর্ড করার ইনফ্রাস্ট্রাকচার পুলিশ ছাড়া আর কারণ নেই। আজকে এটা এই ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে যে তারা টেলিফোন ট্যাপ করে। আমি এই পুরো অডিও ক্লিপটা দিয়েই আমি আবার দিল্লি হাইকোর্টের নোটিশে আনবো যে দেখো, ওরা এভিডেভিট দিয়ে এই কথা বলেছিল কিন্তু এরা ট্যাপ করে। মুকুল রায় তাঁর কণ্ঠস্বর বলে দাবি করে নিলেও কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন অডিও ক্লিপের অন্য প্রান্তে যে কণ্ঠস্বরটি শোনা গিয়েছে সেটি তার নয়। पता नहीं, फैब्रिकेट भी हो सकता है। अच्छा, आपने सुना है पूरा जो बातचीत हुआ है मुकुल राय के साथ, वो ऑडियो आपने सुना है? सुना, क्यों ऐसा लग रहा है मुझे फैब्रिकेशन। आपने ऐसा बात मुकुल राय के साथ नहीं किया? नहीं किया। मुकुल राय ने माना ये हमारी वॉइस है। तो उनकी बात हो, उनकी आवाज होगी, मेरी नहीं। এমনিতেই লোকসভা নির্বাচনের আগে নানা ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতির পারদ, এতে বাড়তি মাত্রা যোগ করলো ভাইরাল হওয়া এই অডিও ক্লিপ। এবিপি আনন্দ। আমি প্রণয়বাবু ও দেবনারায়ণদা দুজনের কাছেই আসবো। এক হচ্ছে মারাত্মক অভিযোগ, আইপিএস 4 জন নিজের মনোমতো কাজ করছে না বা দলের মনোমতো কাজ করছে না, সিবিআই দিয়ে তাকে ভয় দেখানো, তাদের ডেকে পাঠানো, ইডিতে নিজের পছন্দের অফিসার বসানো, এবং
সব থেকে বড় কথা যে পুরোটা ঠিক হবে তাহলে দলীয় নেতা ঠিক করে দেবেন কোথায় কি পোস্টিং হবে, 1। 2 হচ্ছে এজেন্সিগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তৃণমূল যে প্রশ্ন বারবার করছে, এটা যেমন একটা দিক যেটার উত্তর প্রণয়বাবু দেবেন, তেমন পাশাপাশি দেবনারায়ণদা যদি মুকুল রায়ের অভিযোগ সত্যি হয় ফোন ট্যাপ করে বাজারে ছেড়ে দেয় তো ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন এবং একেবারে সরাসরি রাইট টু প্রিভেসির একেবারে তার বিপরীত কাজ হচ্ছে। আমি সেই পাটে আসবো, কিন্তু প্রণয়বাবু যা শোনা গেল কিন্তু মারাত্মক। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই জিনিস কোনোদিন শোনা গেছে বলে আমাদের জানা নেই। কৈলাসজি নিজেই বলেছেন যে এটা ওনার গলা নয়, মুকুল রায় বলেছেন যে ওনার গলা। ঠিক ঠিক, মুকুল রায় কেন বলেছেন তারও একটা কারণ আছে। আপনি জানেন যে মুকুল রায় দিল্লি হাইকোর্টে একটা কেস করেছিলেন যেখানে বলেছিলেন যে আমার ফোন ট্যাপ হচ্ছে এবং সেটা নিয়ে চলছিল, এবং মুকুলদা হয়তো এই চান্সেই ছিল যে এইরকম একটা জিনিস করে ওই জায়গাটাকে সমর্থন করেন হতে পারে সমর্থন না, সমর্থন করছেন আপনি বলুন না সমর্থন করেন কৈলাসজির চক্রান্ত সমর্থন করেন এটা ওনার পার্টির প্র্যাকটিস আদৌ কার সাথে কি কথা দলের প্র্যাকটিস এই সমর্থন আপনি কি মনে করেন যে নেতাগুলো এতই বোকা? আপনি কি মনে করেন নেতাগুলো এতই বোকা যে এই টাইপের কথা নাই বলে বলবেন? যদি সত্যি হয়ে থাকে আদৌ এরকম কোনো কথা হয় না, এই টাইপের কোনো সত্যতা নেই। তার মানে বাংলার মানুষ বুঝতে কিন্তু এই টাইপ যখন বাইরে কংগ্রেসকে মেলাই করা চলবে তাহলে তো কোথায় আমি সবার কাছে আসবো। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, আজকে তো এটা প্রমাণিত হলো যে আমরা বারে বারে অভিযোগ করছিলাম যে বিজেপি সরকার কেন্দ্রে তারা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সকে তাদের এজেন্সি দিয়ে প্রত্যেককে ভয় দেখাচ্ছে, নির্বাচনী সমঝোতা বিভিন্ন জায়গায় তারা এটা করছে। এক মিনিট আমি বলিনি, আপনি তারপরে বলবেন। আজকে কিন্তু এটা থেকেই প্রমাণিত কত ঘৃণ্য চক্রান্ত। রাজ্য সরকার টেপ জাল করছে, ফান্ডামেন্টাল রাইটের উপরে আঘাত, আমার মৌলিক অধিকার, আমি স্বাধীন নাগরিক করতে পারে না। আবার এটাও ব্যাপার, আমি কোন ইনকাম ট্যাক্সের অফিসারকে নিয়ে আসবো, কোন আইপিএসকে সিবিআই ডেকে পাঠাবে, তার মানে কি এই এজেন্সির উপরে মানুষের আর কোনো আস্থা থাকবে? এটা কোন রাজত্ব চলছে? কেন্দ্রীয় সরকার একদিকে দায়ী, একদিকে রাজ্য সরকার দায়ী। তার জন্য সাধারণ মানুষ সাফার করবে কেন? এই এজেন্সির উপরে আস্থা থাকবে না কেন? কেন সিবিআই কাজ করলে মানুষ বলবে যে না ওরা নিরপেক্ষ কাজ করেনি, ইনকাম ট্যাক্স নিরপেক্ষ কাজ করেনি? কেন এটা ঘটনা অধিকাংশ সময় বলা হয় সাজানো ঘটনা, এটা কেন সাজানো ঘটনা হবে না সেটা প্রমাণ করতে হবে দেবনারায়ণ বাবুকে বা রাহুল বাবুকে। তার আগে আমি শুধু বলি, 3টে নাম বলছে, দেখুন তো চেনা যায় কিনা। ভারতী ঘোষ পুলিশ অফিসার, মা থেকে কোথায় এখন কি অবস্থা জানি না। কাকে বলে ম্যানিপুলেশন, কাকে বলে ম্যানিপুলেশন আমরা দেখেছি পুলিশ অফিসারের উপর। সুতরাং আমি এই পার্টে যেমন দেবনারায়ণদা, এইটাও আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, সেটা একেবারে টেপ করে বাজারে সোশ্যাল মিডিয়ায় চলে এলো। প্রথমত কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে। যদি না না যা শুনলাম মারাত্মক, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটা আজকে যদি মানে মুকুল বাবু বলেন আমি হুইসেল ব্লোয়ারের কাজ করছি, তাহলে তো রাজ্য সরকার বলতো আমিও হুইসেল ব্লোয়ারের কাজ করছি। এখন আপনাদের সামনে ইস্যু নেই, হুইসেল ব্লোয়ারের কাজ করছি, তাহলে রাজ্য সরকার ইস্যু করছেন, তুমি এই ধরনের কাজ করছো, রাজ্য সরকার হুইসেল ব্লোয়ারের কাজ করতে পারে, তাহলে প্রমাণিত কোর্টে প্রমাণিত হবে। তুমি এই ধরনের যদি ইয়ে ধরো হুইসেল ব্লোয়ার তো একদম ফাইন ফাইন, খুব ইম্পর্টেন্ট। একটা হলো রাইট টু প্রাইভেসি, যেটা সুপ্রিম কোর্টের আদেশ পরে সংবিধানে একদম মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে মৌলিক অধিকার কি বঙ্গিত হলো? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে যেভাবে মুকুল রায় স্বীকার করলেন এবং তারপরে যদি মানে ভিডিওটা সত্যি হয়, তাহলে বড় বৃহত্তম প্রশ্ন উঠলো যে সিবিআই কে যেটা তোতাপাখি বলা হচ্ছিল, তোতাপাখি প্রশ্নটা হলো এখানে কিন্তু দুটো দ্বন্দ্বের জায়গা। একটা হলো যে ন্যায় বিচারের প্রশ্নটা, যে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হলো তাদের জন্য একটা উপযুক্ত ইনকোয়ারি, যেটা সুপ্রিম কোর্টের ডাইরেকশনে হওয়ার কথা, যেটা নিরপেক্ষভাবে হওয়ার কথা, একটা নির্দিষ্ট মানে লক্ষ্যে এবং উপনীত হওয়ার কথা, আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না সিবিআই এর মধ্যে। সবথেকে বড় কথা, দেশের সবথেকে বড় ইনভেস্টিগেটিং এজেন্সির মানে দায়বদ্ধতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। এবং ইডিরও, যেখানে আমি ইচ্ছে মতো করে মানুষ ম্যানিপুলেট করতে পারি। আবার বলছি আপনাকে, যদি রাইট টু প্রিভেসি সত্যিই মানে অ্যাটাক হয়, তাহলে প্রশ্নটা যে সিআইডি বা কোন পুলিশ এটা করলো, যেটা মুকুল রায় সিরিয়াস অভিযোগ করেছেন, যেটা মানে কলকাতায় দিল্লিতে তিনি মামলা করেছেন, প্রশ্নটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করে থাকে সেটাও একটা ভয়ঙ্কর জায়গা। আমার মনে হয় প্রপার একটা জুডিশিয়ারি ইনকোয়ারি এটা কিন্তু হওয়া উচিত, কারণ এই জুডিশিয়ারি ইনকোয়ারি না হলে রাজ্য বা কেন্দ্রের কোনো এজেন্সির দ্বারা এইটা সত্যাসত্য উদ্ঘাটন করা সম্ভব নয়।
কেন জুডিশিয়ারি মানে ইনকোয়ারি দরকার? কারণ রাইট টু প্রিভেসি ইজ ফান্ডামেন্টাল রাইট। এটা যদি অধিক হরণ করে থাকে, সেটা মুকুল রায় হোক, আমি হই, আপনার হই, ভয়ঙ্কর। তাহলে আর গণতন্ত্র উল্টো দিকটা তো আছে, উল্টো দিকটা হচ্ছে যে বারবার বিজেপি নেতাদের ভাগ ভাগ করে যে ভাগিয়ে দেওয়া প্রত্যেককে, এবং সেখান থেকে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে দেওয়া যে কাল কার সিবিআই বিরুদ্ধে ইনকোয়ারি হবে, পরশু কে যাবে। এটা আজ থেকে রাজ্যবাসী পুরো পরিষ্কার বুঝতে পারছে যে এর পেছনে কারা আছে এবং কিভাবে হচ্ছে। তদন্তকে প্রভাবিত করা এবং এইভাবে মেরাইন করার যে চক্রান্ত আজকে রাজ্যবাসীকে একাধিক লোক বুঝতে হবে। এটা কিন্তু সিপিএম এর একাধিক লোক বারবার বলছে যে সিআইডি বারবার বারবার নিঃসন্দেহে নজর থাকবে। কিন্তু আপনাদের দেখাবো মহাভারত, কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছিল। আজকে আরেকজন কর্ণ বেরা, তার পরিচয় পেলাম। পুলিশের খাতায় নটোরিয়াস ক্রিমিনাল এবং একাধিকবার জেল ভেঙে পালিয়েছেন, পুলিশ খুনের মামলা অবধি আছে। আমরা তাকে একটা সতর্কতার বেড়াজালে রাখতে পারলাম না, সির্ফ বোমা মেরে তাকে ছিনতাই করা হলো। সৌভাগ্যক্রমে বাইক খারাপ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ধরা পড়ে শেষে। গোটা দিন ধরে যে নাটক চলল আজকে আমাদের এই রাজ্যে, তা নিঃসন্দেহে এই সতর্কতা, এই সুরক্ষা, এই নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা রক্ষীদের তৎপরতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল। দেখাবো। সিনেমার চিত্রনাট্যে বারবারই জায়গা পেয়েছে পুলিশ হেফাজত থেকে বন্দি ছিনতাইয়ের ঘটনা। বৃহস্পতিবার বারবেলায় সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এ রাজ্যেই। ফিল্মি কায়দায় বন্দি ছিনতাই হলো পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। আদালত চত্বরে পুলিশকে বোমা মেরে কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরাকে নিয়ে পালালো তার সাথীরা। যদিও এর ঘণ্টাখানেকের মধ্যেই ফের গ্রেফতার করা হলো কর্ণকে। ঘড়িতে তখন বেলা 12টা। খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া কর্ণ বেরাকে নিয়ে মেদিনীপুর জেল থেকে কাঁথি কোর্টে ঢুকছিল পুলিশের প্রিজন ভ্যান। সেই সময় কোর্ট চত্বরে বাইকে করে 3 জন হাজির হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদালত চত্বরে আচমকা বোমাবাজি শুরু করে তারা। চারিদিক ধোঁয়ায় থেকে যায়। পুলিশের তখন কার্যত দিশেহারা অবস্থা। এই অবস্থায় কর্ণকে নিয়ে পালানোর চেষ্টা করে ওই বাইক আরোহীরা। কয়েকজন পুলিশ কর্মী বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের লক্ষ্য করে ফের বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একের পর এক এলোপাথারি হামলায় আর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে কুখ্যাত দুষ্কৃতী কর্ণর পালানোর এই ছবি, যেখানে দেখা যাচ্ছে 3 জনকে। তখনও তাদের হাতে ছিল বোমা, পিস্তল। বারবার চেষ্টা করেও দুষ্কৃতীদের বাইক স্টার্ট নিচ্ছিল না। এরপর বাইক থেকে নেমে রাস্তার অন্য পারে নিয়ে যাওয়া হয় বাইকটিকে। এরপরই সঙ্গীদের সঙ্গে গা ঢাকা দেয় তাকি দুষ্কৃতী কর্ণ বেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি ছুটতে ছুটতে বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা। ফিল্মি কায়দায় কাঁথি মহকুমা আদালত চত্বর থেকে আসামি ছিনতাই করলো দুষ্কৃতীরা, এবং এই যে আসামিকে ছিনতাই করা হয়েছে তার জন্য রীতিমতন এরা তৈরি হয়ে এসেছিল। দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে আসা হয়েছিল লঙ্কার গুঁড়ো, এবং সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে লঙ্কার গুঁড়োর সঙ্গে সঙ্গে ছিল বোম। হ্যাঁ, বন্দুক, রিভলভার দেবো আমরা দেখেছি। মানে যারা কর্ণকে ছাড়াতে এসেছিল ওপেন ফায়ারও করেছিল। কর্ণ পালানোর জেরে কার্যত হাই অ্যালার্ট জারি করা হয় কাঁথি শহরে। সূত্রের খবর, এমন সময় পুলিশের কাছে খবর আসে কাঁথি বাজারেরই একটি বাড়িতে লুকিয়ে আছে মোস্ট ওয়ান্টেড কর্ণ। বাসিন্দারা জানান, বাইক খারাপ হয়ে যাওয়ার পর নেমে এসে ওই বাড়িতে গা ঢাকা দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী। এলাকায় তখন হাজার হাজার মানুষের ভিড়। ঠিক এখানেই কিন্তু কর্ণ বেরাত সে আত্মগোপন করেছিল একটা পরিত্যক্ত বাড়ি। সেই পরিত্যক্ত বাড়ির মধ্যে আত্মগোপন করে কর্ণ বেরা। ঠিক কীভাবে গোটা ঘটনা ঘটেছিল সেটাই আমরা দেখাবো। এখন আমরা সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকছি। এখানেই প্রায় ঘণ্টাখানেক রুদ্ধশ্বাস সেই পর্ব চলে। গলির মুখে যখন পুলিশ দাঁড়িয়েছিল তখনই শোনা যায় গুলির শব্দ।
আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়ে মাইকিং শুরু করে পুলিশ। কিন্তু ধরা দিতে রাজি হয়নি কর্ণ। মাইক হাতে সুর চড়ায় পুলিশ। কিন্তু এরপরও নিজের অবস্থানে অনড় ছিল কর্ণ। তাকে বাগে আনতে জনরোষেরও ভয় দেখাতে হয় পুলিশকে, কিন্তু লাভ হয়নি। শেষমেশ ওই বাড়ির পাঁচিলে উঠে গুলি চালায় পুলিশ। বন্দুকের নল ছিল বাড়ির ভেতরের দিকে। ততক্ষণে গোটা বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। শেষমেশ 1 ঘন্টা টান টান নাটকের পর ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয় কর্ণ বেরাকে। হাফ ছেড়ে বাঁচে পুলিশ। অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তখন মনে হচ্ছিল যেন যুদ্ধ জয় করে ফিরেছেন। শেষবার কর্ণ যখন ধরা পড়ে তখন সে সবার সামনেই বুক ফুলিয়ে জানিয়েছিল, আমাকে আটকে রাখা যাবে না, আমি আবার পালাবো। সেই হুমকিকে সত্যি করে বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেফাজত থেকে পালায় খুন ও ডাকাতিতে অভিযুক্ত কর্ণ। কাঁথি কোর্ট চত্বরে বোমাবাজি করে তাকে নিয়ে চলে যায় সহযোগীরা। কিন্তু পালানোর সময় দুষ্কৃতীদের বাইকটি খারাপ হয়ে যায়। ওদিকে তখন পেছনে তাড়া করেছে পুলিশ। প্রাণে বাঁচতে একটি বাড়িতে গা ঢাকা দেয় কর্ণ। শেষমেশ সেখান থেকেই তাকে ধরে পুলিশ। কাঁথি এলাকার এই যে রথতলা, এই রথতলা এলাকার যে বাড়িগুলো রয়েছে, এই বাড়ির ওপর থেকে ছাদ বেয়ে বেয়ে কিন্তু কর্ণ শেষ মুহূর্তে এই জায়গাটাতে চলে আসে এবং এটা একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি এবং রীতিমতো এখানে এসে কর্ণ এই যে ভেতরে যে কুঠুরিটা রয়েছে এখানেই কিন্তু সে আত্মগোপন করেছিল। বছর 30-এর কর্ণ বেরার বাড়ি জুনপুট উপকূল থানার মাজিয়াপুর। কাঁথিতে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় সে সাজাপ্রাপ্ত। কর্ণর বিরুদ্ধে মহিষাদলে পুলিশ কনস্টেবল খুনের মামলা চলছে। পুলিশের হাত থেকে পালানোর ঘটনা অবশ্য কর্ণর কেরিয়ারে নতুন কিছু নয়। পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় সাজাপ্রাপ্ত কর্ণ 2011-এ কাঁথি জেল থেকে প্রথমবার পালায়। ধরা পড়ার পর 2015 সালের অক্টোবরে কাঁথি আদালতের লকআপ থেকে ফের সে পালিয়ে যায়। ফেরার থাকাকালীন 2016 সালের 7ই জানুয়ারি মহিষাদল থানার কনস্টেবল নবকুমার হাইতকে গুলি করে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2017 সালের 11ই জানুয়ারি দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে কর্ণকে গ্রেফতার করা হয়। গত বছরের 2রা মে পূর্ব মেদিনীপুরের কাঁথি উপসংশোধনাগার থেকে পালিয়ে যায় সে। 13 দিন পর কাঁথির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সেই কাঁথির আদালত চত্বর থেকেই সে পালিয়ে যায়। চূড়ান্ত তৎপরতায় 1 ঘন্টার মধ্যে তাকে ফের গ্রেফতার করলেও প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। অনেকেই বলছেন কর্ণর যেখানে হেফাজত থেকে পালানোর লম্বা ইতিহাস রয়েছে সেখানে কেন তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হলো না? খুন ডাকাতির মতো একাধিক অভিযোগে অভিযুক্ত কর্ণর নিরাপত্তায় কি গাছাড়া মনোভাব দেখিয়েছিল পুলিশ? কর্ণকে যখন আদালত চত্বর থেকে ছিনতাই করা হয় সেই সময় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কাঁথি আদালতের কাজকর্ম ব্যাহত হয়। ঋত্বিক মণ্ডল ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।